ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ রাজনীতির কথা যখন নানা দেশ থেকে বলা হচ্ছে, বিশ্বের নানা দেশের চাপ যখন বাংলাদেশের সরকারের উপরে বাড়ছে, তখন এবার মনে হচ্ছে যে অভ্যন্তরীণ চাপও শুরু হলো। আন্তর্জাতিক সম্প্রদায় নানা ধরনের চাপ দিচ্ছে, জাতিসংঘ থেকে নানা ধরনের চাপ আসছে এবং আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে সরকার তাদের অবস্থান পরিবর্তন করবে কিনা সেরকম আলোচনা যখন চতুর্দিকে চলছিল, তখন মনে হচ্ছে যে সেই চাপে বাংলাদেশের রাজনৈতিক নেতারাও এক ধরনের উপলব্ধি তৈরি হয়েছে তাদের মনে এবং তারাও এখন ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচনের দিকেই হাঁটতে শুরু করছেন। তাতে করে সরকারের উপরে চাপ দ্বিগুণ হতে পারে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেরকম পরিস্থিতির নজিরও আমরা গতকাল দেখেছি। একজন রাজনৈতিক নেতা, খুবই আলোচিত রাজনৈতিক নেতা, তিনি বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির বিকল্প নেই তেমনটা বলার চেষ্টা করেছেন। কি হচ্ছে আদতে? শেষ পর্যন্ত কি সরকার আওয়ামী লীগকে সহই নির্বাচনের দিকে যাবে? আওয়ামী লীগকে সহই রাজনীতির পথ পরিষ্কার করবে? সে আন্তর্জাতিক যে চাপ, সেই আন্তর্জাতিক চাপ যখন আমরা দেখছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ দেশগুলো, এদিকে জাপান, জার্মানি, রাশিয়া, চীন, ভারত, এই দেশগুলোর এমনকি জাতিসংঘের তরফ থেকেও যখন চাপ আসছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়েছে। গতকালকেই দ্য ইকোনমিস্ট, ব্রিটেনের পত্রিকা, সেখান থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে প্রফেসর ইউনূসের মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটাকেই এই সরকারের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে। তখন মনে করা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপে সরকার দিশেহারা হয়ে তাদের যে গতিপথ, সিদ্ধান্তের গতিপথ, সেই গতিপথ পাল্টাতে পারেন। আন্তর্জাতিক চাপ এবার বোধহয় অভ্যন্তরীণ চাপেও পরিণত হতে চলেছে। দেশের রাজনীতিবিদরাও এবার বোধহয় বুঝতে শুরু করেছেন ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই। তেমনই মনে হলো, তেমনই সংবাদ শিরোনাম করেছেন আলোচিত রাজনীতিবিদ জুনায়েদ সাকি, তেমন মন্তব্য করেছেন। সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন রাজনৈতিক যে স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ইনক্লুসিভ রাজনীতির পথ দুয়ার উন্মুক্ত করতে হবে। কাউকে বাদ দিয়ে একপাক্ষিক রাজনীতি করা যাবে না। তার মানে রাজনীতি যদি ইনক্লুসিভ হয়, নির্বাচনটাও ইনক্লুসিভ হবে, এই তত্ত্বের মাধ্যমে বেরিয়ে আসলো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি। এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন তৈরির সুযোগ নেই। বলেছেন যে এই বিভাজন করা যাবে না। এর আগের সরকার যে বিভাজন তৈরি করেছিল, কাউকে বাদ দিয়ে নিজেরা একা পথ চলা যে নীতি অনুসরণ করেছিল, সেই নীতি এখন করা যাবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা মানে সবাইকে একসাথে নিয়ে, সবাইকে নিয়ে রাজনীতি করা। সবাইকে নিয়ে রাজনীতির পথ যদি উন্মুক্ত হয়, তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ থাকতে হবে, নতুবা আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এরকম আলোচনা যখন চলছে। এবং শেখ হাসিনা সরকারকে যে কারণে আমরা সব থেকে বেশি সমালোচনা করি, একপাক্ষিক নির্বাচনের জন্য, বিএনপি বিরোধী দলগুলোকে বাদ দিয়ে 2014 এবং 2024-এর যে একপাক্ষিক নির্বাচন, বিশেষ করে 2024-এ আমি ডামি নির্বাচন ব্যাপক সমালোচিত হয়েছিল। সেই সমালোচনার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিদেশিদের কাছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, গ্রহণযোগ্যতা পায়নি, এমনটাও আমরা দেখেছি। সেই একই পথে বর্তমান সরকার যদি হাঁটে, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই আপনাকে ইনক্লুসিভ রাজনীতির ব্যবস্থা করতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। জুনায়েদ সাকির এই উপলব্ধি আমার মনে হয় যে আন্তর্জাতিক চাপের সঙ্গে অভ্যন্তরীণ চাপও সরকারের উপরে সৃষ্টি করবে। সরকার এখন কোন পথে হাঁটবে সেটাই বিষয়। আবার আমরা শেখ হাসিনা সরকারের যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তার যে পরিণতি দেখেছি, তাকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে। গতকালকে আবার 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার আগে তিনি মবের শিকার হয়েছেন, অর্থাৎ একপাক্ষিক নির্বাচন করার জন্যই তিনি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন। যদিও তার সময়ে তিনি যে জাতীয় নির্বাচন করেছেন 2018 সালে, সেই 2018 সালে বিএনপি নির্বাচন করেছিল, কিন্তু সেই ভোটকে প্রশ্ন
প্রশ্নবিদ্ধ করার দায় তার উপরে চাপছে। সেরকম পরিণতি যখন প্রধান নির্বাচন কমিশনারের হয়েছে, তখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও আগামীতে একপাক্ষিক নির্বাচন করে ভবিষ্যতে যে এরকম পরিস্থিতির শিকার হবেন না, কে গ্যারান্টি দিতে পারে? সুতরাং বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও নিশ্চয়ই দেখে শুনে বুঝে পথ চলবেন, যেন তিনি আবার নতুন করে বিতর্কিত না হন। ইনক্লুসিভ রাজনীতির তত্ত্বের বাইরেও তিনি জুনায়েদ সাকি মব জাস্টিসকে বিচার হিসেবে জাস্টিফাই করার সুযোগ নেই এমনটা বলেছেন। এটি মূলত মব অ্যাটাক। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের প্রক্রিয়ায় যেতে হবে, এমন মতামত ব্যক্ত করেছেন। যখন আমরা সরকারের মতামত দেখছি যে সরকার বলছে যে দেশে কোনো মব নেই, যেগুলোকে মব বলা হচ্ছে সেগুলো এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, প্রেশার দেয়া, এটাকে আমরা মব বলছি না। আবার সরকারের খুব কাছের ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম গতকালকে বিবৃতি দিয়েছে যে যারা এই ছাত্র জনতার প্রেশারকে, ছাত্র জনতার দাবিকে যারা মব বলে তারা ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্টের দোসর। অর্থাৎ আপনি যদি মব বলেন, এই দেশে মব হচ্ছে এই কথা বলেন, তার মানে আপনি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর। ভালো একটা ট্যাগ শুরু হয়েছে বাংলাদেশে, সেটার বিপক্ষে জুনায়েদ সাকি অবস্থান নিলেন এবং চট্টগ্রাম বন্দর করিডোর এটা দেওয়া ব্যাপারেও স্পষ্ট বলেছেন যে দেশের সার্বভৌমত্ব বিঘ্ন হয় এরকম ইস্যু যেখানে রয়েছে, সেখানে এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, রাজনীতিবিদ, জনগণ, এদের মতের বাইরে যেয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় কিংবা সরকার যদি ইনফরমেশন না দেয় ঠিকভাবে, ধোঁয়াশার মধ্যে রাখে জনগণকে, তাহলে জনগণের মধ্যে সরকার বিষয়ে নতুন নতুন সন্দেহ তৈরি হবে। সেই সন্দেহের বেড়াজালে সরকার আটকা পড়লে এটা সরকারের জন্য মারাত্মক ক্ষতির ব্যাপার হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে সরকারের উপরে প্রেশার বাড়ছে। করিডোর বন্দর নিয়ে রোড মার্চ চলছে, সেই মুহূর্তে জুনায়েদ সাকি তার অবস্থান ব্যক্ত করলেন এবং জুনায়েদ সাকি খুবই তার দলের জনপ্রিয়তা কতটুকু আছে তার বাইরে গিয়ে ব্যক্তি জুনায়েদ সাকি বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে বেশ আলোচিত, ভালো কথা বলেন, ভালো স্পোকম্যান, তিনি গার্ডস নিয়ে কথা বলেন। সেই তার অবস্থানকে সরকার কোনোভাবেই অবজ্ঞা করতে পারবে না এবং মনে করা হতেই পারে, এটা মনে করলে অবাক হওয়ার কিছু থাকবে না যে জুনায়েদ সাকি যে উপলব্ধিটা নিজের মধ্যে তৈরি করেছেন, তার যে উপলব্ধি হয়েছে সেটা নিশ্চিত করে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদেরও হবে এবং তারাও এই ব্যাপারে কথা বলতে শুরু করবেন যে ইনক্লুসিভ রাজনীতি দরকার, ইনক্লুসিভ নির্বাচন দরকার। তা না হলে আগামীতে যারা সরকারে আসবে তারা বিতর্কিত হবে, বিশ্বে সেটা গ্রহণযোগ্য হবে না, তারা সরকার চালাতে হিমশিম খেয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার কি তার অবস্থান পরিবর্তন করবে?